অন করে দিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস লেকচার শুরু করতেছি। গতকালকের কিছু লেকচারের কিছু অংশ আমি আবারও রিক্যাপ দেওয়ার চেষ্টা করব। আশা করি আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। একটুখানি সাড়া দিবেন যে স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন কিনা। জি জি স্যার, দেখা স্যার, যাচ্ছে। দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা জি দেখেন, স্যার, দেখা যাচ্ছে স্যার। ইউটিলিটি থিওরি আমরা গতকাল কম বেশি আলোচনা করেছিলাম, অনেকে বুঝতে প্রবলেম হয়েছে, এটাও আমি জানি। তো আমি আবার একটুখানি রিক্যাপ দিব যে ইউটিলিটি থিওরি হচ্ছে ডিসিশন সায়েন্সের একটা খুবই বেসিক কনসেপ্ট, যেটা হচ্ছে যে আনসার্টেন সিচুয়েশনে ইন্ডিভিজুয়াল এবং অর্গানাইজেশন কিভাবে চয়েস মেক করে, অর্থাৎ কিভাবে একটা ডিসিশন নেয় সেইটাকে এক্সপ্লেইন করে। শুধু এই লাইনটা যদি একটুখানি আমি হাইলাইট করি আপনাদের সামনে, এবং আপনারা যদি একটু কষ্ট করে পড়েন, তাহলে আমার মনে হয় জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। Utility theory is a fundamental concept in decision science, economics, and game theory, which helps to understand how individuals make choices under uncertainty. আমি প্রথম দিকে আপনাদেরকে পড়িয়েছিলাম যে সার্টেনটি হচ্ছে যে আমরা আউটকাম জানি, অর্থাৎ এই পথে যদি আমি যাই, কোথায় যে আমি উঠবো সেটা আমি জানি। যেমন আমি যদি একটা বন্ডে অথবা যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা রাখি, কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবো 1 বছর শেষে, এটা আমার জানা। আপনার যাই হোক না কেন আপনি এটা পাবেনই, যদি 1 বছর টাকাটা ওই অ্যাকাউন্টে গচ্ছিত রাখেন অথবা ওই বন্ডটা কিনে আপনার নিজের কাছে রাখেন। এই জানা বিষয়টা আমরা বলি যে সার্টেনটি। আর রিস্ক কোনটা? আমার কাছে কয়েকটা অপশন আছে, যে ইন্টারেস্ট রেট 10% হইতে পারে, 5% হইতে পারে। 10% হওয়ার প্রবাবিলিটি আমি জানি, 5% হওয়ার প্রবাবিলিটিও আমি জানি। আমি এক্স্যাক্টলি কোনটা ঘটবে এটা জানি না, কিন্তু আমি এটা জানি যে ওই আউটকাম ঘটার প্রবাবিলিটি কত। আর আনসার্টেন সিচুয়েশন, এটা গেল রিস্ক সিচুয়েশন, যে প্রবাবিলিটি জানি কিন্তু এক্স্যাক্টলি কোনটা ঘটবে সেটা জানি না। আর আনসার্টেন সিচুয়েশন আমি সেটাকেই বলি যেখানে আমি প্রবাবিলিটিও জানি না, অর্থাৎ আমার কাছে পাস্ট ডেটা অ্যাভেলেবল নাই যেটার উপর বেস করে আমি কোনো প্রবাবিলিটি ক্যালকুলেট করি। এই তিনটা সিচুয়েশন মনে হয় সবার মনে আছে। একটুখানি রেসপন্স করেন যে ঠিক আছে কিনা। জি স্যার। আচ্ছা, এরপর আসে ইউটিলিটি। ইউটিলিটি হচ্ছে যে আপনি একটা প্রোডাক্ট বা সার্ভিস কনজিউম করার পরে আপনার যে স্যাটিসফ্যাকশন বা হ্যাপিনেসের লেভেল, সেইটাকে যদি আমি কোয়ান্টিফাই করতে পারি, ইভেন যদি আনকোয়ান্টিফাইবল হয়, তবুও সেটাকেই আমি বলতেছি ইউটিলিটি। অর্থাৎ যদি আমি একটা আউটকাম বলতে, এখানে আপনারা চয়েস ধরেন আপনি একটা চয়েস মেক করলেন। বাজারে গেছেন, আপনার কাছে 100 টাকা আছে, 100 টাকায় একটা পেস্ট্রি কেক হয়, একটা রসগোল্লা হয়, অথবা একটা স্যান্ডউইচ হয়। তো এই রসগোল্লা, স্যান্ডউইচ এবং চকলেট পেস্ট্রি মানে ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি ধরে নেন, এই তিনটা থেকে ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি, রসগোল্লা এবং স্যান্ডউইচ, এর থেকে আপনি ধরেন যেটাই চুজ করবেন, প্রত্যেকটার এগেনস্টে কিন্তু আপনার একটা হ্যাপিনেসের লেভেল আছে। এই লেভেলটাকে আমি বলতেছি ইউটিলিটি। ইকোনমিক্সে এই ফান্ডামেন্টালস অফ ইকোনমিক্স আপনাদের কোর্সে এই বিষয়গুলো খুবই ক্লিয়ার ভাবে, ইভেন এই ইউটিলিটি থিওরিও খুব ক্লিয়ারলি পড়ানোর কথা ছিল। হয়তো অনেকদিন হয়ে গেছে ও বিধায় আপনি হচ্ছে মনে নাই আপনাদের, তো আমি এই জন্য আরেকবার একটু স্মরণ করে দিচ্ছি। তো এই যেহেতু আমি কোয়ান্টিফাই করব, আগেই বলেছি যে ইউটিলিটি কোয়ান্টিফাই, এই যে হ্যাপিনেসটা আমি কিন্তু কোয়ান্টিফাই করার সুযোগ কিন্তু কম। তবুও আমি কোয়ান্টিফাই যদি করতে চাই, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন স্কেল ইউজ করতে হয়। একটা স্কেল হচ্ছে অর্ডিনাল স্কেল। অর্ডিনাল স্কেলে যেমন আমরা যদি জুতার সাইজ কিভাবে নির্ধারণ করি, যে 5 10-এর চাইতে ছোট, 2 সাইজ 5-এর চাইতে ছোট। কিন্তু এইটা কি আপনার বলার কোনো সুযোগ আছে যে 5 10, যে 10 নাম্বারের যে সাইজ তার যে লেন্থ, 5 নাম্বারের সাইজের যে জুতা তার যে লেন্থ, এই 5 নাম্বারের জুতার সাইজের লেন্থের এক্স্যাক্টলি দ্বিগুণ হচ্ছে 10 নাম্বার সাইজের লেন্থ? এটা কি বলার কোনো সুযোগ আছে? না স্যার। যারা আমার কথা বুঝতে পারছেন, মানে আপনি এটা অর্ডারে সাজাইতে পারেন, কিন্তু এক্স্যাক্টলি ছোট বা বড় আপনি বলতে পারতেছেন না। অর্থাৎ আপনি একটা আপেল খাইলেন, একটা কমলা খাইলেন,
বললেন যে আপেল খেয়ে আমার স্যাটিসফ্যাকশন রেটিং 2, আর কমলা খেয়ে স্যাটিসফ্যাকশন রেটিং আমার 4। এর মানে এই না আপনি কমলা খাওয়ার ডাবল স্যাটিসফ্যাকশন, সরি, আপেল খাওয়ার ডাবল স্যাটিসফ্যাকশন কমলা খেয়ে পেয়েছেন, বিষয়টা কিন্তু এমনটা না। শুধু বড় কোনটা থেকে বেশি পাচ্ছেন এবং কতটা বেশি পাচ্ছেন এই বিষয়টার একটা তুলনামূলক মানে আপনার ছোট বড় বোঝায় এই অর্ডিনাল স্কেল দিয়ে। ইন্টারভাল স্কেল দিয়ে আমরা কি বোঝাতে চাচ্ছি, যে ধরেন মানে এই দুইটা সাইজের যে পার্থক্য, 5 এবং 10 রেটিং এর যে পার্থক্য, 5 এবং 0 রেটিং এরও সেই পার্থক্য, 2 এবং 4 যে পার্থক্য, 6 এবং 4-এরও সেই পার্থক্য, 8 এবং 6-এরও সেই পার্থক্য, অর্থাৎ ডিফারেন্স সেম। যেমনটা আমরা দেখে থাকি থার্মোমিটারের স্কেলে, যদি সেলসিয়াস বা ফারেনহাইট স্কেলে আপনি যখন জ্বর মাপেন, এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ঘরের দৈর্ঘ্য সমান, অর্থাৎ যদি 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি বিয়োগ করেন যেটা পাবেন, যদি 25 ডিগ্রি থেকে 20 ডিগ্রি বিয়োগ করেন একই পাবেন। এবং রেশিও স্কেল হচ্ছে এটা একদম আমরা যেভাবে নাম্বার হিসাবে যেটাতে দেখি ডেসিমাল নাম্বার, ঠিক ওরকম, যে 10 হচ্ছে 5-এর এক্স্যাক্টলি দ্বিগুণ। তো যে কোনো স্কেলে আমরা এটাকে পরিমাপ করতে পারি। সিচুয়েশন ওয়াইজ আমি স্কেল চুজ করব, এই স্কেল চুজ করার ক্যাপাবিলিটিও ওয়ান অফ দা গ্রেটেস্ট স্কিলস ইন ইউটিলিটি থিওরি অ্যাপ্লিকেশন। এনিওয়ে, আমি সামনে আগাই। ইউটিলিটি ফাংশন গতকাল বলেছিলাম, তবুও আপনারা হয়তো ভুলে যেতে পারেন। ধরে নেন, কিছুক্ষণের জন্য ধরে নেন আমরা এই রেশিও স্কেলে ব্যবহার করতেছি, অর্থাৎ রেশিও স্কোয়ার তো বলতেন। আচ্ছা ওকে, রেশিও স্কেল হচ্ছে আমরা যেমন মানে আপনি যেমন পরীক্ষার মার্কস পান, পরীক্ষার মার্কস যেমন যেভাবে পান, এই পরীক্ষার মার্কস আমরা যে স্কেলে দিয়ে থাকি ধরে নেন, এটাই হচ্ছে ধরে নেন যে মানে একটা এক্সাম্পল রেশিও স্কেলে। যেমন আপনি যদি 5 পান, আর আপনি যদি ধরেন 50 পাইলেন, আরেকজন 100 পাইলো, যে 100 পাইলো সে আপনার থেকে এক্স্যাক্টলি দ্বিগুণ পাইছে। আমার কথাটা বুঝতে পেরেছেন? এবং এখানে আপনার মানে ফ্র্যাকশনও সম্ভব, আপনার 10.5 স্যাটিসফ্যাকশন লেভেলও হইতে পারে। ইউটিলিটি ফাংশনে আসি। এখন দেখেন, আমরা আপনি ধরে নেন কিছুক্ষণের জন্য যে সব আমরা রেশিও স্কেলেই ক্যালকুলেট করতেছি, অন্য কোনো স্কেলার আমরা ইউজ করতেছি না, এটা আপনি আপাতত ধরে নেন। এখন দেখেন ইউটিলিটি ফাংশন, আমি যদি আমার মানে যে যে কোনো প্রোডাক্ট ধরেন আমার কাছে 5টা, ওই যে ধর ওই 3টা অপশনে আমি ফিরে যাই, ধরেন ওই যে রসগোল্লা, স্যান্ডউইচ এবং হচ্ছে ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি কেক, এই 3টা অপশনের মধ্যে আমি দেখা যাচ্ছে যে যেটা চুজ করব, আমি এমন একটা ফাংশন যদি ডেভেলপ করতে পারি, যে ফাংশনের ইনপুটে যদি আমি বলে দেই যে কেক খেয়েছি নাকি রসগোল্লা খেয়েছি নাকি স্যান্ডউইচ খেয়েছি, তাহলে আমার মানে আউটপুট, ওই ফাংশনটা আমাকে আউটপুট দেখাবে যে আমি কতটুকু স্যাটিসফ্যাকশন পেয়েছি, অর্থাৎ আমার ইউটিলিটি গেইন কত ছিল। এই ধরনের ফাংশনকে আমি বলতেছি ওই পার্সনের, ওই পার্টিকুলার পার্সনের, ওই পার্টিকুলার সিচুয়েশনে ইউটিলিটি ফাংশন। আমার কথা একদম পরিষ্কার আছে কিনা বলেন, বুঝতে না পারলে বলেন। বুঝতে পারছি স্যার। সামনে আগাবো। জি স্যার। যেমন এইখানে আমি একটা এক্সাম্পল দিয়ে রাখছি যে ইউএক্স দিয়ে সাধারণত ইউটিলিটি ফাংশন বোঝানো হয়। এখানে এক্স হচ্ছে অ্যামাউন্ট অফ মানি বা অ্যামাউন্ট অফ মানিটারি ভ্যালু বা অ্যামাউন্ট অফ ইউটিলিটি, যেটাই বলে থাকেন। বিভিন্ন ফর্মে ডিসিশন মেকারের রিস্ক প্রিফারেন্সের উপর ডিপেন্ড করে আমরা ইউটিলিটি ফাংশনটা কয়েক ধরনের ইউটিলিটি ফাংশন দেখে থাকি। একটা যে হচ্ছে যে লিনিয়ার ইউটিলিটি ফাংশন, ইনি হচ্ছে রিস্ক নিউট্রাল পার্সনের জন্য। আচ্ছা, এরপরে হচ্ছে ওয়েট, এরপরে হচ্ছে যে রিস্ক অ্যাভারেজ। অ্যাভারেজ মানে হচ্ছে যিনি রিস্ক অ্যাভয়েড করতে চান এরকম মানুষের জন্য এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। আর কোয়াড্রেটিক ইউটিলিটি ফাংশন হচ্ছে যিনি রিস্ক নিতে চান। আচ্ছা, এই বিষয়টা আমি এইখানে এক্সপ্লেইন না করে আমি সামনের দিকে যে এক্সপ্লেইন করবো তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। আচ্ছা, এক্সপেক্টেড ইউটিলিটির কনসেপ্টের সঙ্গে দিয়ে রাখি। ধরেন আমার কাছে 5টা অপশন আছে, এখন এই 5টা অপশন মানে এই আউটকামটা আপনারা অপশন হিসেবেই ধরে নেন। আর এটা বলতেছে যে ওয়েটেড এভারেজ অফ ইউটিলিটিস অ্যাক্রস অল পসিবল আউটকামস হোয়ার দ্য ওয়েটস আর প্রবাবিলিটিস। এখন এই জিনিসটা আপনি একটুখানি এই
এই ইকুয়েশনটা শুনে খেয়াল করেন, তাহলে আমার মনে হয় একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে যে আপনার কাছে যতগুলো অপশন আছে সেই অপশন প্রত্যেকটা ঘটার প্রবাবিলিটিকে আপনি ওই অপশনের ইউটিলিটি ফাংশনের যে ভ্যালু সেইটা দিয়ে গুণ করবেন এবং সবগুলোর একসাথে যোগ করবেন। এইটাই হচ্ছে আপনার এক্সপেক্টেড ইউটিলিটি। এখন আপনি আমাকে বল এই এক্সপেক্টেড ইউটিলিটি কনসেপ্ট ক্লিয়ার কিনা বলেন। এটা না বুঝলে কিন্তু সামনের দিকে প্রবলেম আছে। গতকাল স্যার এটা নিয়ে আমি ক্লিয়ার। আলোচনা করছিলাম, জি স্যার। একদম জি পরিষ্কার। স্যার। জি স্যার। ওকে, তাহলে সামনে গেলাম। দেখেন, রিস্ক প্রেফারেন্স। আচ্ছা, এই আপাতত এই যে ইউটিলিটি, এক্সপেক্টেড ইউটিলিটি থেকে একটুখানি সরে এসে আমরা আবারও আগের জায়গায় অর্থাৎ ইউটিলিটি ফাংশনে আমি একটুখানি নজর দিতে যাচ্ছি। দেখেন, রিস্ক প্রেফারেন্সের বেসিসে মানে কে কতটা রিস্ক নিতে চাই তার উপর বেস করে আমি 3 ক্যাটাগরিতে মানুষ মানে ইন্ডিভিজুয়ালকে ভাগ করেছি, বা আমরা ভাগ করতে পারি, সরি আমি ভাগ করেছি না, ভাগ করতে পারি, ভাগ করা যেতে পারে। এখন ইন্ডিভিজুয়ালস তিন তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে রিস্ক অ্যাভারেজ। অ্যাভারেজ মানে হচ্ছে যিনি সার্টেন আউটকামে বিশ্বাস করেন, অর্থাৎ যেদিকে শিওর তিনি গেইন পাবেন শুধু সেটাই তিনি নিবেন। আমি যদি উদাহরণস্বরূপ বলি যে আপনাকে ব্যাংক অ্যাকাউন্টে যদি আপনি টাকা রাখেন আপনি 5% ইন্টারেস্ট পাবেন অ্যানুয়ালি। আপনি যদি বন্ডের ইনভেস্ট করেন, ধরেন আপনি যদি সঞ্চয়পত্রে ইনভেস্ট করেন তাহলে আপনি ইয়ারলি 10% ইন্টারেস্ট পাবেন। কিন্তু আপনি যদি শেয়ার মার্কেটে শেয়ার কিনেন ওই সেম টাকার, আপনার এটা 0% থেকে 100% মানে 90% পর্যন্ত ইন্টারেস্ট রেটটা আপনার ভ্যারি করতে পারে, কোনো গ্যারান্টি নাই। তো যিনি রিস্ক অ্যাভয়েড করতে চান ইনি কি করবেন বলেন তো? এই 3টা অপশনের মধ্যে কোনটা চুজ করবেন তিনি? আমি আবারও অপশনগুলো বলছি। লাস্টেরটা স্যার। যিনি প্রথমটা রিস্ক অ্যাভয়েড করতে চান স্যার তিনি কোনটা শিওর চুজ করবেন? যেটাতে প্রফিট আসতেছে সেটা। সেটা, অর্থাৎ তিনি হচ্ছে সঞ্চয়পত্র চুজ করবেন, আছে। শেয়ার মার্কেট চুজ স্যার করবেন রিস্ক না। অ্যাভার্স। একমত কিনা আমার সাথে? জি স্যার। জি জি স্যার। স্যার। এনার জি স্যার। এনার ফাংশনটা যদি আমি গ্রাফিক্যালি ড্র করি তাহলে এই ইউটিলিটি ফাংশনটা হবে কনকেভ, যেটার ম্যাথমেটিক্যাল ফর্ম হবে ইউ অফ এক্স ইকুয়াল টু রুট এক্স। রিস্ক নিউট্রাল, অর্থাৎ হচ্ছে ইনি মানে রিস্ক আছে কি না এইটার বিষয়ে তিনি উদাসীন, ইনডিফারেন্ট। মানে সার্টেন এবং আনসার্টেন আউটকামস এর ভিতরে ইনি খুব একটা পার্থক্য করেন না। ইনি হচ্ছে মানে দুনিয়ায় কি ঘটে গেল না গেল এনার কিছুতে যায় আসে না। তো এনার এটা হয় হচ্ছে লিনিয়ার, এনার ফাংশনটা হয় হচ্ছে লিনিয়ার। এবং ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যদি আমি দেখি যে ইউ অফ এক্স ইকুয়াল টু এক্স, রিস্ক যিনি খোঁজেন অর্থাৎ যিনি গ্যাম্বলিং করতে ভালোবাসেন, যিনি রিস্ক নিতে ভালোবাসেন, এই ধরনের মানুষের ইয়া হচ্ছে কনভেক্স। এবং ইনি এনার মানে ফাংশনটা হচ্ছে কোয়াড্রেটিক ফাংশন। আচ্ছা, এই পর্যন্ত আমার তো মনে হয় একদম পরিষ্কার হওয়ার কথা, খুব বেশি জটিল কিছু এখনো পর্যন্ত বলি নাই। স্যার এইখানে স্যার এই যে রিস্ক ফ্যাক্টরের যে স্যার এই ফাংশন গুলো এগুলো তো স্যার কনস্ট্যান্ট তাই না স্যার? এগুলা মানে এই একটাই ফাংশন তো তাই না? এটা বলতেছি মানে ফাংশন কি চেঞ্জ হবে না শুধু একটাই? হ্যাঁ, চেঞ্জ হতে পারে, চেঞ্জ হতে পারে। যেমন দেখেন, এই যে যিনি হচ্ছে রিস্ক অ্যাভারেজ পারসন, আর ইনি যে এক্স্যাক্টলি তার এই যে রুট এক্স হবে বিষয়টা এরকম না, কিন্তু তার ফাংশনের রুট থাকবে। যেমন এনার এটা হইতে পারে রুট এক্স মাইনাস 1000, এরকম হইতে পারে, কিন্তু তার ফর্মটা এরকম হবে। আমার কথা পরিষ্কার শঙ্কর? আপনি একটা ভালো কথা বলছেন। জি স্যার, জি স্যার, যেমন বুঝতে পারছি। ইনি হচ্ছে আপনার এক্স স্কোয়ার, এনারটা এরকম হইতে পারে যে এক্স প্লাস 5 এর হোল স্কোয়ার, মানে কম বেশি হইতে পারে কিন্তু ফর্মটা এরকম থাকবে। আচ্ছা, রেশনালিটি, আমরা রেশনাল ডিসিশন মেকিং পড়িয়েছিলাম। ধরেন আপনার কাছে 10,000 সৈন্য আছে, কিন্তু আপনি যার সাথে যুদ্ধ করতে যাচ্ছেন, যার রাজ্যে আক্রমণ করতে যাচ্ছেন, তার কাছে সৈন্য আছে 1,00,000। আপনার কাছে রেশনাল ডিসিশন কি হবে? এই মুহূর্তে যুদ্ধ করাটা উচিত হবে নাকি উচিত হবে না? রেসপন্স করেন। স্যার উচিত হবে না, উচিত হবে না। আর কেউ?
স্যার গেরিলা অ্যাটাক করতে পারে। স্যার উচিত হবে না। স্যার হওয়ার কথা না, মানে উচিত হওয়ার কথা না। হ্যাঁ, উচিত হওয়ার কথা না, এই যে উচিত হওয়ার কথা না, এটাই হচ্ছে আপনার রেশনাল ডিসিশন, যে হ্যাঁ, না এখানে আসলে রিস্ক নেওয়াটা উচিত নয়। না না, আমি এটা একটুখানি সাইজ করে নিই। হ্যাঁ, এটা আসলে এখন উচিত নয় এখানে যুদ্ধ করাটা। কিন্তু ধরেন কোনো একটা কারণে আপনি যুদ্ধটা শুরুই করে ফেলছেন এবং আপনি 10,000 সৈন্য নিয়ে, ওই যে কে একজন বললেন যে স্যার গেরিলা অ্যাটাক করা যায়, আপনারা গেরিলা অ্যাটাক করে জিতেও গেছেন, কিন্তু ডিসিশনটা রেশনাল ছিল না, কিন্তু আপনি জিতে গেছেন। অর্থাৎ আউটকাম যদি আপনার ফেভারেবল হয়, তাহলে হচ্ছে আপনার ডিসিশন কি ছিল, রাইট ছিল। আর আউটকাম যদি ফেভারেবল না হয়, তাহলে হচ্ছে আপনার ডিসিশন কি ছিল, রং ছিল। আমার কথা বুঝছেন? আমি প্রথম দিকেই পড়িয়েছিলাম যে রাইট ডিসিশন আর রেশনাল ডিসিশন কিন্তু সবসময় এক না। আপনার কাছে 10,000 সৈন্য নিয়ে আপনি 1,00,000 সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবেন, এই বিষয়টা কখনোই রেশনাল না। কিন্তু দেখা যাচ্ছে কোনো কারণে আপনি যুদ্ধ করে ফেলছেন। যেমন আমি আমার মুক্তিযুদ্ধের উদাহরণ যদি দিয়ে দেই, যদি এত বড় একটা সুসজ্জিত আর্মি, কিন্তু আমরা কি করেছি, মনোবলে এবং মানুষের আহ মানে মানে মানুষের মনোবলে এবং হচ্ছে কঠোর পরিশ্রমে আমরা কিন্তু যুদ্ধে জয়লাভ করেছি এবং আমাদের কিন্তু দেশ আমরা প্রতিষ্ঠা করতে, স্বাধীন দেশ প্রতিষ্ঠা করতে কিন্তু আমরা সমর্থ হয়েছি। কিন্তু সেই সময় দাঁড়ায় কেউ যদি বলে যে এটা আসলে রেশনাল ডিসিশন, মানে কেউ কোনো ডিসিশন সায়েন্টিস্ট যদি আপনি আনতেন, সে বলবে যে তাই তো, এটা তো রেশনাল হচ্ছে না, কিন্তু ডিসিশনটা কিন্তু রাইট ছিল। তো এই মানে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে ভিশনারি লিডার যারা, অর্থাৎ আপনি যতই ডিসিশন থিওরি অ্যাপ্লাই করেন, যতই রেশনালিটি চিন্তা করেন, যতই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করেন, কিন্তু মানব মস্তিষ্ক প্রসূত যে যে সিদ্ধান্ত, একে কখনোই অতিক্রম করার ক্ষমতা এই যে গাণিতিক যে মডেল বা গাণিতিক যে থিওরি, এগুলো রাখে না। এজন্যই যতই এআই আসুক না কেন, আপনার প্রয়োজনীয়তা কখনোই শেষ হবে না যদি আপনি নিজেকে সেইভাবে স্কিল করে তুলতে পারেন। তো এটাই বলতেছি যে রেশনাল ডিসিশন কি হবে। আমি একদম কি পয়েন্টে চলে যাই, যে আপনি যেটা এক্সপেক্টেড ইউটিলিটি, এখন আমি হচ্ছে এক্সপেক্টেড ইউটিলিটিতে আবারও ফেরত আসি। যেটার এক্সপেক্টেড ইউটিলিটি লো, আপনি কি সেটা সিলেক্ট করবেন, নাকি যেটার এক্সপেক্টেড ইউটিলিটি হাই আপনি সেটা সিলেক্ট করবেন? হাই যেটা স্যার স্যার এক্স্যাক্টলি, যেটা হাই স্যার। এটাই হচ্ছে রেশনালিটি। আমি আর ডিপে যাচ্ছি না। এখন দেখেন, ডিসিশন মেকিং আন্ডার আনসার্টেনটি, আমি খুব বেশি ডিটেলসে যাব না। আপনি কি করবেন যখন আনসার্টেন সিচুয়েশন, তখন আপনি ওই যে এই সূত্র অ্যাপ্লাই করে আপনি দেখবেন যে কোথায় আমার সব থেকে বেশি এক্সপেক্টেড ইউটিলিটি আছে। তো সেটাই প্রথম পয়েন্ট হচ্ছে যে ম্যাক্সিমাইজেশন অফ এক্সপেক্টেড ইউটিলিটি, সার্টেন ইকুইভ্যালেন্ট কোনো কিছু আছে কিনা সেটা জাজ করা। এই দুটার বেসিসে আপনি মানে আনসার্টেন সিচুয়েশনে ডিসিশন নিতে পারেন। এটা আরেকটা ওয়ে, আমি যে ওয়ে গুলোতে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে দেখাইছি, এর আগের ক্লাসগুলোতে দেখিয়েছিলাম, সেই সিচুয়েশন গুলোর সাথে অ্যালাইনড আরো আরেকটা ওয়ে হতে পারে এটা। আমি ডিটেলসে যাচ্ছি না, মনে হয় এই দুটো বিষয় পরিষ্কার নাকি? যদি কোনো সার্টেন ইকুইভ্যালেন্ট থাকে তাহলে আমি সার্টেন ইকুইভ্যালেন্ট চুজ করব। আর যদি আমি ইউটিলিটি যেখানে ম্যাক্সিমাম, এক্সপেক্টেড ইউটিলিটি যেখানে ম্যাক্সিমাম, আমি সেইটা চুজ করার দিকে যাব। এটাই তো আমার ডিসিশন মেকিং এর প্রিন্সিপাল হওয়া উচিত। এই কথার সাথে একমত কিনা, এবং মানে বুঝছেন কিনা এটা শুনি সাড়া দেন। জি স্যার। আচ্ছা, জি স্যার। এর অ্যাপ্লিকেশন, এই যে ইউটিলিটি থিওরির অ্যাপ্লিকেশন কি হইতে পারে, যে ইকোনমিক্সে অ্যাপ্লাই হইতে পারে, ফাইন্যান্সে অ্যাপ্লিকেশন হতে, অপারেশন রিসার্চে অ্যাপ্লিকেশন, অপারেশন রিসার্চের অ্যাপ্লিকেশনটা একটু পড়তেছি, বাকিগুলো একটু জাস্ট রিডিং দিয়ে, খুবই ইজি ল্যাঙ্গুয়েজ। তো অ্যাপ্লাই ডিসিশন অ্যানালাইসিস টু অপটিমাইজ কমপ্লেক্স সিস্টেম এন্ড প্রসেস আন্ডার আনসার্টেনটি। আনসার্টেন সিচুয়েশনের যে সিস্টেমগুলো, আমরা সিস্টেম ইঞ্জিনিয়ারিং এর যে সিস্টেমগুলো ডিজাইন করি, সেই সিস্টেমের রিলায়েবিলিটি বা আপনার পারফরমেন্স অপটিমাইজেশনের ক্ষেত্রে আমরা এই ইউটিলিটি থিওরি ব্যবহার করে থাকি। বিহেভিয়ারিজম, যেটা হচ্ছে মানুষের ইন্ডিভিজুয়ালের ডিসিশন মেকিং বা চয়েস, সে কোনটা করতেছে সেটাকে আপনার বোঝার জন্য, আরো বেটার আন্ডারস্ট্যান্ড করার জন্য এটা আমরা ইউজ করতে পারি। সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে ইনভেস্টমেন্ট। আপনি ইনভেস্টমেন্টের সময় কিন্তু ওই যে এক্সপেক্টেড ইউটিলিটি কিন্তু ক্যালকুলেট করে
আপনি মানে সব থেকে বেশি এক্সপেক্টেড ইউটিলিটি ওয়ালা অপশনে আপনি আপনার টাকাটা ইনভেস্ট করবেন। ইন্স্যুরেন্স কেনার সময় একই কথা, এবং আপনি যখন প্রোডাক্ট কিনতে যাবেন, ওই যে রসগোল্লা আর স্যান্ডউইচ আর হচ্ছে ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি, এর মধ্যে আপনি সেটাকেই চুজ করবেন যেটাতে আপনি সর্বাধিক হ্যাপিনেস পান, যেটাতে আপনার ইউটিলিটি ম্যাক্সিমাইজ হয়। এই পর্যন্ত যদি ওকে থাকেন, সামনে যাবো। ওকে স্যার। আচ্ছা, লিমিটেশন গুলো একটু আলোচনা করি। যে কিছু অ্যানোমালিজ দেখা যায়, যেগুলো হচ্ছে যে রিয়েল ওয়ার্ল্ড ডিসিশন মেকিং এর ক্ষেত্রে দেখা যায় যে সব সময় আপনার এই থিওরি খাটে না, কিছু কিছু সময় নিজের মেধা বা নিজের এক্সপিরিয়েন্সের বেসিসে আপনার ডিসিশনটা নিতে হয়। আচ্ছা আচ্ছা, এই অংশগুলো আমি একটুখানি জাস্ট একবার একটুখানি রিডিং দিয়ে আমি মানে যেগুলো গুরুত্বপূর্ণ সেখানে চলে যাই। এই লিমিটেশন টেশন গুলো হচ্ছে আপনার খুব বেশি গুরুত্ব বহন করে না। তো দেখেন, একটা সিম্পল লটারি, এটা আপনি $100 উইন করবেন, প্রবাবিলিটি 50%, আর বি অপশন হচ্ছে $0 উইন করবেন, প্রবাবিলিটি 50%। এখন আপনার এক্সপেক্টেড ইউটিলিটি যদি আমি ক্যালকুলেট করতে বলি, এতটুকু একটুখানি দেখেন যে 0.5 হচ্ছে প্রথমটার প্রবাবিলিটি, ওর সাথে 100, এই $100 হচ্ছে প্রথমটার কি বলে আপনার হচ্ছে ভ্যালু, আর পরেরটার প্রবাবিলিটি 0.5 এবং পরেরটার ভ্যালু হচ্ছে 0। এবং এই ইউটিলিটি 0 অর্থাৎ কি, ইউটিলিটি ফাংশনটা কি দেখেন, ইউটিলিটি ফাংশন হচ্ছে ইউ ইকুয়াল টু এক্স। তাহলে আমরা এই আপনারা ছোটবেলায় তো ফাংশন করছেন, তো সেই ফাংশনে আমি সরি ইউ ইকুয়াল টু রুট এক্স, এটা একটুখানি ভুল আছে এখানে, তো দাঁড়ান আমি এটা এ করে দিচ্ছি। তো রুট এক্স, তো এই রুট এক্স যদি হয় তাহলে এই রুটের মধ্যে আপনি 100 বসান, আর 0.5 তো ছিলই, আর এই রুটের পরেরটার জন্য রুটের মধ্যে আপনি 0 বসান, মানে ফাংশনে আপনি জাস্ট ভ্যালুটা বসায় দেন, দিয়ে ক্যালকুলেট করে যেটাই পাবেন সেটা হচ্ছে আপনার এক্সপেক্টেড ইউটিলিটি। এবং এই লটারিটা কিন্তু যদি আপনার $25 খরচ হয়ে থাকে, যেহেতু আপনার এই এক্সপেক্টেড ইউটিলিটি 5, তো আপনার তখন ডিসাইড করতে হবে যে আপনি এই $25 খরচ করবেন নাকি করবেন। আচ্ছা, এরপরে সেম আরেকটা লটারির দিকে একটু দেখি, যে এইটা একটু ভালো করে দেখেন, যে $50 আপনি সার্টেন, মানে আপনি এ অপশনে চাপ দিলে $50 পাচ্ছেন, বি অপশনে চাপ দিলে আপনি পাবেন 50% চান্স আছে $100 পাওয়ার, 50% চান্স আছে কিছুই না পাওয়ার। আপনার ইউটিলিটি ফাংশন হচ্ছে আবারও রুট এক্স। এখন আপনি কি করবেন, অপশন এ এর জন্য, অপশন এ এর জন্য এই পর্যন্ত দেখেন মানে রিপিট হয়েছে, অপশন এ এর জন্য আপনি ইউটিলিটি ফাংশন কি ছিল 50, সো ইউটিলিটি ফাংশন আপনি যদি 50 বসাই দেন তাহলে ভ্যালু আসে 7.07। আচ্ছা, অপশন বি এর জন্য, অপশন বি এর জন্য এক্সপেক্টেড ইউটিলিটি ওই যে আগের আগের ফর্মুলাতেই দেখেন, আমি 0.5 প্রবাবিলিটি বসাইছি, তার ভ্যালু এখানে পুট করছি, এবং পরের অপশনের জন্য নাথিং হচ্ছে আপনার ভ্যালু, এবং প্রবাবিলিটি হচ্ছে আপনার 0.5, 0.5 এর সাথে ওই ভ্যালুটারে গুণ করে দিছি, দেওয়ার পরে যে ভ্যালু আসছে সেটা হচ্ছে 5। এখন দেখেন 5 বেশি নাকি এই মানে অপশন এ এর জন্য এক্সপেক্টেড ইউটিলিটির ভ্যালু বেশি, নাকি অপশন বি এর জন্য এক্সপেক্টেড ইউটিলিটির ভ্যালু বেশি? এর জন্য। এর জন্য ভ্যালু বেশি। তো আমি অপশন এ প্রিফার করব। এটাই হচ্ছে এই এই ধরনের ডিসিশন অ্যানালাইসিসের মূল উদ্দেশ্য। এই জিনিসটা একটু আপনারা বাসায় সলভ করবেন, যে একটা ডিসিশন, একজন ডিসিশন মেকার, তার ইউটিলিটি ফাংশন হচ্ছে ইউ অফ এক্স ইকুয়াল টু রুট ওভার এক্স প্লাস 10,000। এখন শো দ্যাট দ্য পার্সন ইজ ইনডিফারেন্ট বিটুইন দ্য স্ট্যাটাস কো, অর্থাৎ নো গেন নো লস, মানে হচ্ছে ইনডিফারেন্ট মানে হচ্ছে যে রিস্ক নিউট্রাল, অর্থাৎ তার কিছু যায় আসে না। আর ফর দ্য ফলোয়িং লটারি অ্যান্ড আপনার হচ্ছে গেইন হচ্ছে, সরি ওয়েট, আরেকবার একটু মানে আমি মিস করে ফেলছি, শো দ্যাট দ্য পার্সন ইজ ইনডিফারেন্ট বিটুইন দ্য স্ট্যাটাস কো ফর দ্য ফলোয়িং লটারি। আর ইনফরমেশন কি দেওয়া আছে যে আপনার $80,000 গেইন হতে পারে, প্রবাবিলিটি
1/3 এবং লস হতে পারে 10,000 উইথ প্রবাবিলিটি 2/3। তো আপনি এটা কিভাবে সলভ করবেন দেখেন, আপনার হচ্ছে ওই যে আগের মতোই আপনি ভ্যালু বসাবেন। অপশন এ এর জন্য আপনি কি করবেন, যে যেহেতু আপনার এ এর জন্য আপনার 80,000, এইখানে এক্স এর জন্য 80,000 বসাবেন। 80,000 বসায় আপনি এক্সপেক্টেড ইউটিলিটি ক্যালকুলেট করবেন। এটা তো সার্টেন, সো আপনার এখানে প্রবাবিলিটি ভ্যালু পুট করার কোনো প্রয়োজন, সরি এখানে দরকার আছে। এটা সার্টেন না, এটা হচ্ছে যে আপনার প্রবাবিলিটি হচ্ছে 1/3। তো 1/3 ইন্টু এইখানে হচ্ছে আপনি বসাবেন 80,000, এখানে ভ্যালু বসাবেন। পরেরটার জন্য এখানে বসাবেন -10,000 এবং প্রবাবিলিটি দিয়ে গুণ করবেন, করে দেখবেন যে দুইটা মান সমান আসে কিনা। যদি সমান আসে তাহলে বুঝবেন সে আসলে ইনডিফারেন্ট, তার আসলে এই বিষয়ে কিছু যায় আসে না। তো এখনো পর্যন্ত যে আলোচনা করলাম সেটা হচ্ছে, সেটার কি পয়েন্ট গুলো আমি আরেকবার মানে এই ম্যাথটা আপনারা নিজেরা সলভ করে কালকে আমাকে একটু মানে গ্রুপে পোস্ট করবেন। মানে আপনারা নিজেরা সলভ করে গ্রুপে হচ্ছে ছবি তুলে দিবেন। এই পর্যন্ত ক্লিয়ার আছেন? একটুখানি সাড়া দিবেন প্লিজ। জি স্যার। আচ্ছা, এখান থেকে কি জি পয়েন্ট স্যার। কি ছিল? ইউটিলিটি থিওরি হচ্ছে একদম ফান্ডামেন্টাল একটা ফ্রেমওয়ার্ক প্রোভাইড করে ডিসিশন আনসার্টেনটির ক্ষেত্রে। আর হচ্ছে আপনার আহ 3 ধরনের রিস্ক টেকিং পার্সন আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এই দুটি হচ্ছে মনে করেন যে কি পয়েন্ট, আর এখানে অ্যাপ্লিকেশন এরিয়া গুলো দেয়া আছে। আচ্ছা, এরপরে আমি আসি যে অ্যাডিটিভ ইউটিলিটি। অ্যাডিটিভ ইউটিলিটি হচ্ছে যে ইউটিলিটি ক্যালকুলেট করার একটা মেথড, যেখানে হচ্ছে যে আপনার প্রত্যেকটা অল্টারনেটিভের জন্য যে ইউটিলিটি গুলো পাবেন আপনি, তাদের সামই হচ্ছে টোটাল ইউটিলিটি। এবং সূত্রটা দেখেও আপনারা সেটা বুঝতে পারতেছেন। এই ক্ষেত্রে WI হচ্ছে ইম্পর্টেন্স, ওই অপশনের ইম্পর্টেন্স কত, ইম্পর্টেন্স ফ্যাক্টর দিয়ে আপনি গুণ করবেন এবং সকল ইম্পর্টেন্স ফ্যাক্টরের যোগফল কিন্তু অন হবে। আমার মনে হয় এই থিওরি মানে এই সূত্র বোঝানোর এত মানে কোনো দরকার আছে, কারণ আপনারা যেহেতু অনেক বড় হয়ে গেছেন। এইটা বুঝতে পারছেন কিনা, যে আমি যদি সকল ইউটিলিটি গুলারে যোগ করি তাহলে আমি টোটাল ইউটিলিটি পাবো। এই ধরনের সিচুয়েশনে মানে অ্যাডিটিভ ফাংশন ইউজ করে আমি যেখানে এটা পাবো সেটা হচ্ছে আপনার ইউটিলিটি, অ্যাডিটিভ ইউটিলিটি বলা হচ্ছে। এবং সেইখানে হচ্ছে যে প্রত্যেকটা ইউটিলিটিরে আমি গুণ করব তাদের ওয়েট বা ইম্পর্টেন্স দিয়ে। এখানে এদের কিছু মানে প্রপার্টিজ আছে, ইন্ডিপেন্ডেন্স, এবং এটা লিনিয়ারিটি ফলো করে, অ্যাডিটিভিটি, এই বিষয়গুলো এই আপনার অ্যাডিটিভ ইউটিলিটি ফলো করে। ওকে, পরে আসি। এই এই দুইটা জিনিস একটুখানি সেলফ স্টাডি করতে হবে, একটু নিজেরা একটুখানি সামান্য পড়তে হবে। মাল্টিপ্লিকেটিভ স্টাডি ইউটিলিটি হচ্ছে যে আপনি সূত্রটা একটুখানি কাইন্ডলি দেখবেন, বিশাল বড় মনে হচ্ছে, আমি সংক্ষেপ করে দিই। যে এই ক্ষেত্রে আপনারা এই যে আগের যে ইউটিলিটিটা আমরা যে কি বলে হচ্ছে ওয়েট দিয়ে গুণ করছিলাম, এখানে ওয়েটটার দিয়ে গুণ করব না, বরঞ্চ তার উপরে পাওয়ার আকারে দিব। এবং এই প্রত্যেকটার আগে যেমন যোগ করছিলাম, সামেশন করছিলাম, এখন প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ করবো। আমি যদি এর পরে ছুটির পরে যদি ক্লাসে কখনো সময় পাই, এটা একটু ভেঙে দেখাবো না আপনাদের। তো এই ক্ষেত্রেও আপনারা কিছু প্রপার্টিস পাবেন, নন লিনিয়ারিটি পাবেন এবং মাল্টিপ্লিকেটিভ প্রপার্টিস পাবেন। কারণ যেহেতু মাল্টিপ্লিকেটিভ সেহেতু হচ্ছে অবশ্যই নন লিনিয়ার হতে হবে। এখন দেখি, কম্প্যারিজনটা অবশ্যই পড়বেন। কম্প্যারিজনটা আমি ডিটেলস কম্প্যারিজনতে বলেই দিলাম, যে এই যে বৈশিষ্ট্য এগুলাই হচ্ছে আপনার কম্প্যারিজনের মূল বিষয়। এটা আপনারা একটুখানি জাস্ট রিডিং দিয়েন আর অ্যাপ্লিকেশনটা একটুখানি পড়েন। তো এই ছিল আজকের মোটামুটি আলোচনা। আমি এটা শেয়ার করে দিচ্ছি এখনই, যাতে আপনারা ইয়ে করতে পারেন। আর এরপরে হচ্ছে আমি আপনাদেরকে একটুখানি সিলেবাসে ফেরত নিয়ে যাই। দেখেন, আমাদের কিন্তু ইউটিলিটি থিওরি শেষ হয়ে গেল, এবং মাল্টিপ্লিকেটিভ ইউটিলিটি থিওরি, অ্যাডিটিভ ইউটিলিটি থিওরি, এগুলোও শেষ হয়ে গেল। অর্থাৎ আমার প্রথম থেকে 4টা, আর এই 6 নাম্বার থেকে আপনার এই পর্যন্ত শেষ। যদিও আমি যে মাল্টিপ্লিকেটিভ ইউটিলিটি আর একটু দেখাবো ক্লাসে। তো এই পর্যন্ত শেষ।